সোহাগ হত্যাকাণ্ড ঘিরে বিএনপির সমালোচনায় ভোট পেছানোর ষড়যন্ত্র দেখছেন নেতারা। আত্মসমালোচনা ও দলের ভেতরে শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত। মূল সংগঠন এবং অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ে এই মেসেজটা আমরা দিয়েছি, যাতে এই জাতীয় দুষ্কৃতিকারীরা দলের সুনাম ক্ষুণ্ণ না করতে পারে। জুলাই উইমেন্স ডেতে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা আয়োজন, নারীর নিরাপদ বিচরণ ক্ষেত্র নিশ্চিতের দাবি। জুলাই মেয়েদেরকে আলাদা করে অ্যাড্রেস করা লাগে, তারা বাদবাকি দিনগুলোতে সম্মান পায় না। আমাদের বৈষম্য এখনো যায়নি। কখনো তখন ভাবিনি যে এই দিনের বিজয়টা আসলে দেখতে পারবো, তো অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে ধারণা ফরাসি রাষ্ট্রদূতের। কার্যক্রম নিষিদ্ধ আর জুলাই হত্যার জন্য ক্ষমা না চাওয়ায় ভোটে অংশ নেওয়া কঠিন হবে আওয়ামী লীগের। দলীয় শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি, খুনের ঘটনার অভিযোগে রাজনৈতিকভাবে কতটা চাপে বিএনপি? দলটির শীর্ষ নেতারা বলছেন এক্ষেত্রে চাপ নেই, কারণ পট পরিবর্তনের পর থেকে দল ও অঙ্গ সংগঠনের ৩,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি। তারপরও গুটি কয়েক দল বিদেশি মদদ ও নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে বিএনপির বিরুদ্ধে একাট্টা হয়েছে। তবুও রাজনৈতিক অনৈক্য এড়াতে তৃণমূলে বার্তা দিয়েছে দলটি। এর পাশাপাশি আত্মসমালোচনার অংশ হিসেবে দলের সব পর্যায়ে শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি স্থায়ী কমিটি। সহকর্মী আরেফিন শাকিল বিস্তারিত জানাবেন। ঘরোয়া সভা থেকে আনুষ্ঠানিক আলোচনায় বারবার অনিয়ম আর বিশৃঙ্খলা এড়ানোর তাগিদ দিলেও প্রায় নিয়ন্ত্রণহীন বিএনপির তৃণমূল। সোহাগ হত্যায় আরেক দফা সমালোচনায় বিদ্ধ বিএনপি। অস্বস্তি তৈরি হয়েছে দলের সর্বস্তরে। এমন সুযোগে বিএনপিকে রাজনৈতিকভাবে চেপে ধরছে দলটির এক সময়ের মিত্র দলগুলো। মিত্রদের এমন আচরণে ক্ষুব্ধ বিএনপি, পাশাপাশি অপরাধ দমনে সরকারের উদাসীনতায় হতবাক জানিয়ে রোববার স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা করেন নেতারা। সিদ্ধান্ত হয় সহনশীলতা ও রাজনৈতিক কৌশলে পরিস্থিতি সামাল দেয়ার। ভারত যা চায়, আওয়ামী লীগ যা চায়, সেটাকে কার্যকর করার জন্য তারা এই নানা ধরনের ষড়যন্ত্র করছে। আর তারা যে অপকর্ম করে, বিভিন্ন দখল করে, তারা কয়েকজনে বহিষ্কার করছে। তারা তো সাদা তোলে না, তারা তো হাদিয়া তোলে। বিএনপি কোনটা সব হয় নাই, বিএনপি ধৈর্যের সাথে অপেক্ষা করছে। যারা ভালো খেলে তারা ধৈর্যের সাথে খেলে, আর যারা জানে ঘোড়ার থেকে যে আমি জয়লাভ করতে পারবো না, তারা কিন্তু ফাউল করে। আর এই অদৃশ্য ষড়যন্ত্র এবং অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে একটু ব্যাক পাইতে হয়। আমরা এটা চাপ মনে করি না, এটা রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব, সাংগঠনিকভাবে মোকাবেলা করব। আমরা আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ জানাবো। নানা অনিয়মের অভিযোগে কিছু ক্ষেত্রে তদন্ত ছাড়াই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। গত 10 মাসে মূল দলের সাথে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলও তাদের কয়েকশো নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয়। উদ্দেশ্য পরিষ্কার, ভোটের আগে বিপুল জনসমর্থন হারাতে নারাজ বিএনপি। সেজন্য দলের সব পর্যায়ে নতুন করে নির্দেশনা পাঠাচ্ছেন নীতি নির্ধারকরা, যেখানে গুরুত্ব পাচ্ছে সামাজিক শৃঙ্খলা। লক্ষ কোটি নেতা কর্মীদের মধ্যে আমরা তো আগে থেকে বলতে পারবো না যে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে কি জড়াবে না। শুদ্ধি অভিযান চালাবো মূল সংগঠন এবং অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ে। এই মেসেজটা আমরা দিয়েছি, যাতে এই জাতীয় দুষ্কৃতিকারীরা দলের সুনাম ক্ষুণ্ণ না করতে পারে। ৩,২০০ বহিষ্কার করছি, আর বাকি রয়েছে আমার নিজের বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে খালেদা জিয়ার বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে তারেক রহমানের বহিষ্কার হওয়া। একটা রাজনৈতিক দল তার দলের মধ্যে কি করতে পারে? সে সর্বোচ্চ তার সদস্যপদটা খারিজ করতে পারে। একটা রাজনৈতিক দল তাকে জেলও দিতে পারে না, ফাঁসিও দিতে পারে না। প্রশাসন তাকে ধরছে না কেন? পুলিশ তাকে ধরছে না কেন? দলটির নেতারা মনে করেন বিএনপির বিরুদ্ধে ভোটের মাঠে সুবিধা করার কোনো বাস্তবতা নেই জেনেই সংঘবদ্ধ একটি গোষ্ঠী পারিবারিক বা ব্যবসায়িক দ্বন্দ্বকেও রাজনীতির রং দিয়ে অপপ্রচারে নেমেছে, যাতে সাংগঠনিক ও ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনা ঘটবে এবং নির্বাচনটাকে বানচাল করার জন্য। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে তাকে বন্দর উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এই নান্নু ভাইরাল ভিডিওর ইট সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এ নিয়ে হত্যা মামলায় মোট 8 জনকে গ্রেফতার করা হলো। এর আগে গত বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ইটের টুকরো দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 19 জনের নাম উল্লেখ করা হয় মামলায়। দিন থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে পালিত হলো জুলাই কন্যা দিবস। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সঙ্গীত, সিনেমা, আলো ঝলমলে ড্রোন শো এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের গল্প। শহীদ মিনার থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশে ছিল জুলাই ঘিরে তারুণ্যের উচ্ছ্বাস। 14 জুলাই গণ অভ্যুত্থানের মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হল থেকে বের হয়ে প্রথমবারের মতো রাজপথে নেমে এসেছিলেন জুলাই কন্যারা। মিলিত হয়েছিলেন শহীদ মিনারে। জুলাইয়ের সেই অগ্নিকন্যাদের অবদানের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজন। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম শিরোনামের অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধারা। আমাদের সন্তানদের উপর রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেওয়া হয়। জুলাইয়ের মেয়েদেরকে আলাদা করে অ্যাড্রেস করা লাগে, তারা বাদবাকি দিনগুলোতে সম্মান পায় না। যে পরিমাণ উপস্থিতি আমরা আশা করেছিলাম সে পরিমাণ নারীরা নেই। আমাদের বসা উচিত ছিল সামনে, সেটা কিন্তু হয়নি। আমাদের বৈষম্য এখনো যায়নি। কখনো তখন ভাবিনি যে এই দিনের বিজয়টা আসলে দেখতে পারবো। তো অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। পরে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ব্যান্ড শো আর চলচ্চিত্র প্রদর্শনী। বিকেলে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বের করা হয় রিকশা র্যালি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে র্যালিতে 3 শতাধিক রিকশায় চড়ে অংশ নেন জুলাই কন্যারা। এছাড়া সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিল জুলাই কন্যাদের স্মৃতিচারণ আর সঙ্গীত পরিবেশনা। পরে রাত 11:30টায় শুরু হয় জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে ড্রোন শো। স্বৈরাচারী সরকারের অপশাসন ও জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পর্ব তুলে ধরা হয় ড্রোন শোতে। এরপর রাতভর রাজু ভাস্কর্যের পাদদেশে ছিল কনসার্ট। শহীদ মিনারের মতো সেখানেও ছিল গানের ফাঁকে জুলাই কন্যাদের স্মৃতিচারণা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, যতটা সম্ভব অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মেজদুপুই। তার ধারণা, কার্যক্রম নিষিদ্ধ জুলাই হত্যার জন্য ক্ষমা না চাওয়া, বিচার চলমান থাকায় আওয়ামী লীগের জন্য নির্বাচন করা কঠিন হবে। ভোট আয়োজনে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়ে ইউরোপের এই দূতের বিশ্বাস, আসছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। বহুল আলোচিত লন্ডন বৈঠকের পর অনেকটা স্পষ্ট আসছে ফেব্রুয়ারি নাগাদ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে এরই মধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যদি সংস্কারগুলো হয়, সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায়, তাহলে ফেব্রুয়ারির রোজার আগেও হতে পারে, এটা বলা হয়েছে। এখনো ভোটের টাইমলাইন নিয়ে সুস্পষ্ট কিছু জানায়নি কমিশন। আসছে নির্বাচন নিয়ে নানা কারণেই আগ্রহ আছে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের। তাই চলমান ঘটনা প্রবাহের দিকে সতর্ক নজর রাখছে তারা। ইউরোপের অন্যতম বড় শক্তি ফ্রান্স। রাষ্ট্রদূতের মূল্যায়ন, নির্বাচন ইস্যুতে ঠিক পথে এগুচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস has been engaging and committing itself to prepare the scene to hold free and fair elections. এই সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করবে বলে আমার বিশ্বাস। সে কাজে নির্বাচন কমিশনকে যতটা সম্ভব সহযোগিতা করব আমরা। আমার ধারণা, ভোটের সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকও পাঠাবে আমাদের জোট ইউরোপীয় ইউনিয়ন। International European observers
5 আগস্টের পর থেকেই মাঠে নেই আওয়ামী লীগ। তার উপর দলটির কার্যক্রমও নিষিদ্ধ করেছে সরকার। দলের প্রধানসহ শীর্ষ নেতাদের অনেকের বিরুদ্ধেই হত্যা মামলার বিচার চলমান। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কঠিন বলে ধারণা এই পশ্চিমা দূতের। That's clearly their intention. So hopefully it will be as inclusive as possible. আমার বোঝাপড়া কমিশন যতটা সম্ভব অংশগ্রহণমূলক নির্বাচন করার চেষ্টা করছে, তবে এখানে সব নাগরিকের অংশ নেয়ার কথা বলছি। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দলটি ক্ষমাও চায়নি, আর নেতাদের বিরুদ্ধে মামলা তো চলছেই। সবকিছু মিলে আওয়ামী লীগের জন্য নির্বাচনে অংশ নেওয়া খুব কঠিন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কার ও বিচার অগ্রগতি হলে রোজার আগেই হতে পারে আগামী নির্বাচন, তা না হলে আগামী এপ্রিলের মধ্যে ভোট হওয়ার কথা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আশাবাদী দলটি। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। সোমবার জামায়াত এক নেতার জবাবে ডাক্তার জাহিদ বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা সিদ্ধান্ত নেবে জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের অংশ বলছেন বিএনপির এই নেতা। তবে সে ষড়যন্ত্রে বিএনপি পা দিতে চায় না বলেও জানান ডাক্তার জাহিদ। অন্যায়কে বিএনপি কোনোদিন প্রশ্রয় দেয় না, সমর্থন দেয় না। বিএনপি অন্যায়কারীর বিচার চায়। দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। দিনের আলোয় বাড়ির সামনেই গুলি করে পায়ের রক কেটে হত্যা করা হয় খুলনা মহানগরের দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে। মাত্র 1.5 মিনিটের মধ্যেই কিলিং মেশিন শেষ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ বলছে হত্যার সাথে জড়িত ছিল কমপক্ষে 7 জন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের কাজ চলছে। এর মধ্যে সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতার অপরাধে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 11 জুলাই শুক্রবার দুপুরে বাড়ির সামনে রাস্তার উপর গাড়ি পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান। এ সময় একটি মোটরসাইকেলে করে 3 জন সেখানে গিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার 2 পায়ের রক কেটে পালিয়ে যায়। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। বলছেন, দক্ষ ও প্রশিক্ষিত সন্ত্রাসীরাই হত্যা করেছে মাহবুবুরকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 1.5 মিনিটে একজন দক্ষ সন্ত্রাসী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। এরই মধ্যে কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় না থাকলেও চরমপন্থীদের সাথে সম্পৃক্ততা থাকতে পারে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। তাদের রাজনৈতিক পরিচয় এভাবে নেই, এটা অনেকেই আবার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সঙ্গে জড়িত, তো আমরা সেগুলিও আমলে নিচ্ছি। হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন মাহবুবুরের বাবা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তার। মাহবুবুরকে প্রায় সন্ত্রাসীরা ফোন দিয়ে হুমকি দিতে বলে জানান তার ছোট ভাই। আমি চাই সুষ্ঠু বিচার, যে প্রকৃত দোষী তার শাস্তি দেওয়া হোক। এইটাই আমি দেশের কাছে, প্রশাসনের কাছে এটা দাবি। ভাইয়ার মুখে শুনছি বিভিন্ন সময় ফোনে হুমকি আসতো যে চাঁদা দাও, না হলে তোমার অবস্থা খারাপ, বা তুমি এসবের মধ্যে যাবো না, রাজনীতি বাদ দাও, চলে যাও। গত ফেব্রুয়ারিতে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন মাহবুবুর। বড় রামদাহাতে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। রাহিম সারওয়ার, যমুনা নিউজ। ফেনীর বন্যা দুর্গত 5 উপজেলা থেকে বানের পানি নেমেছে। এখন ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। 7 দিন পরও জীবনযাত্রা স্বাভাবিক হয়নি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল, সেসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে, আর এজন্য
নদী খাল দখলকেই দুষছেন বাসিন্দারা। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক জানান, বন্যায় যেসব খাতে ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে, তবে সব নদীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীতে ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। এর সাথে ভারতের উজানের পানি আসলেই সৃষ্টি হয় প্লাবন। কয়েক যুগ ধরে এভাবেই চলে আসছে। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় ফুলগাজী, পরশুরাম উপজেলা। 2024 সাল থেকে শুধু ভয়াবহ বন্যা দেখা যায় পুরো জেলায়। গত বছর বন্যায় সবকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এবার এখন পর্যন্ত 112টি গ্রাম প্লাবিত হয়েছে আর বাঁধ ভেঙেছে 41টি। উজানে বৃষ্টি হলে এভাবেই ক্ষিপ্র গতিতে পানি ঢোকে ফেনীতে। এমন চিত্র বহু বছর ধরেই, জন্মের পর থেকে এমনটাই দেখে আসছেন প্রবীণরাও। বারবার ওখান থেকে আমাদের কৃষকের যে ক্ষতি হয়, এটা পুরো এই 11 মাস আগে একবার হয়েছে, আবার এখন হয়েছে। তারপরে আমরা কৃষক কি করে বাঁচে? যতগুলো কাজ হয়েছে দুর্বল কাজ, একদম অল্প ছাপানো কিছু মাটি দিয়ে কোন রকম এরা বয়ে যায়। যতজনে যত যাই কিছু করুক না কেন, কৃষক সর্বশেষ কৃষকে দুঃখী। মানে এই যে বাধা নিয়ে অনেক ধরনের অনেক কিছু করেছে, কিন্তু বাদ লাস্ট পর্যায়ে দেখা যায় যে বাঁধের কোনো কাজ হয়নি। এই ঘরটি ফুলগাজীর বিধবা সুজন বিয়ার। বানের পানি আপন ঠিকানা ছেড়ে পাঠিয়েছে পরের বাড়িতে। বন্যার দিনগুলোতে রাত পোহালেই এসে চেয়ে দেখে। একই অবস্থা ছাগলনাইয়ার রিকশা চালক ইয়াকুবেরও। 6 দিন পরও পানি নামেনি, আশ্রয় এখন অন্যের বাড়িতে। আমার ঘরে হ্যাঁ খানি, আমরা ঘরে ঢুকতে পারি না, আমি বাবা অভাবী মানুষ। ঘরের ভিতরে এখনো পানি আছে, পিছনে পানি, চুলাটু পানিতে আছে, এই পর্যন্ত পানি এখনো, সামনে রুমে পানি আছে। আন্তর্জাতিক নদী আইন না মানায় পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের শিকার ফেনী জেলা। এতে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। ঘরবাড়ি আর ফসলের ক্ষতি তো আছেই। স্কুলে ছাত্ররা আসেন না, তারা আসি ঘুরি চলে যাচ্ছে, আর এখানে এই পানির কারণে কোনো ছাত্র আসছেন না। আমাদের স্কুলে পানি, রাস্তায় পানি, সেজন্য পরীক্ষা দিতে পারিনি। বৃষ্টি হলে এই রাস্তায় পানি উঠে যায়, এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এবারের বন্যায় 150 শতাধিক গ্রামে প্লাবন ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 1/2 শতাধিক স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। আমাদের চূড়ান্ত ক্ষয়ক্ষতির নিরূপণের জন্য আমরা কাজ করছি। প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি, আমাদের বেশ কিছু ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে বেশ একটি ক্ষতি আছে। বাঁধ ভাঙ্গার 6 দিন পরও এই স্কুলে শ্রেণী কার্যক্রম শুরু হয়নি। ভারতের উজানের পানি সম্পদের যেমন ক্ষতি করেছে, জীবনের ক্ষতি করেছে, পাশাপাশি শিক্ষারও ক্ষতি করেছে। এটি থেকে স্থায়ী পরিত্রাণ চায় এখানকার বাসিন্দারা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এবার এয়ার ইন্ডিয়ার সকল বোয়িং উড়োজাহাজের ফুয়েল কন্ট্রোল সুইচ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ভারতের এভিয়েশন কর্তৃপক্ষ। আগামী 1 সপ্তাহের মধ্যেই পরীক্ষাটি সম্পন্ন করতে হবে। এছাড়াও নির্মাতা প্রতিষ্ঠানের দেয়া নির্দেশিকার ভিত্তিতে উড়োজাহাজের ইঞ্জিন, নকশা, উপাদানে বাধ্যতামূলক পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র বোয়িং 737 এবং 787 ড্রিমলাইনার সিরিজের জন্যই এটি কার্যকর হবে। গেল মাসে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিতে উড্ডয়নের কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় ইঞ্জিনের জ্বালানি সুইচ। পুরোপুরি বন্ধ হয়ে যায় প্লেনের ইঞ্জিন দুটি। এর ফলে শক্তি হারিয়ে মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টায় আরও 78 ফিলিস্তিনির প্রাণ গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা ওয়াফা। নিহতদের মধ্যে কমপক্ষে 5 জনকে হত্যা করা হয় ত্রাণ নেওয়ার সময়। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণ প্রত্যাশীদের সংখ্যা দাঁড়ালো 838 জনে। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় আইডিএফ। অন্তত 9 জনের মৃত্যু হয় এবং আহত হন অনেকেই। মধ্য গাজার বুরেজে ক্যাম্পেও তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী, সেখানে অন্তত 4 জন প্রাণ হারান। উত্তর গাজার সুজায়া তুফা এলাকায় আবাসিক স্থাপনা লক্ষ্য করে ভারী বোমা বর্ষণ করে তেল আবিব। এতে প্রাণ যায় 24 জনের। এখন পর্যন্ত চলমান আগ্রাসনে উপত্যকায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে গেছে 58,000।
গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে প্রাণ গেল 3 ইসরায়েলি সেনার। উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালাতে গিয়ে তাদের মৃত্যু হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের 3জনই আইডিএফ-এর 52তম সাঁজোয়া ব্রিগেডের সদস্য ছিলেন বলে জানা গেছে। এ বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। সোমবার উত্তর গাজার জাবালিয়া ট্যাঙ্কের বহর নিয়ে হামাস বিরোধী অভিযান চালাচ্ছিল নেতানিয়াহু বাহিনী। দুপুর নাগাদ হঠাৎ করে ট্যাঙ্কে একটি গোলার বিস্ফোরণ হয় এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল হামাসের ছোড়া আরপিজির আঘাতেই ট্যাঙ্কটি বিধ্বস্ত হয়েছে। পরে আইডিএফ জানায় যুদ্ধযানটির যান্ত্রিক গোলযোগের কারণেই বিস্ফোরিত হয়েছে এর ভেতরে থাকা গোলা। এ নিয়ে গাজায় অভিযান পরিচালনাকালে 893 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।